आज मैं ऊपर आसमान नीचे। তো আমি বলবো যারা সান্দাকফু আসছো এই জায়গাটা একদম মিস করো না। দিকটায় হচ্ছে নেপাল আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, যেটা আর্মি ক্যাম্প। প্রচুর বরফ থাকে এইখানটায়। তো বরফ দেখার জন্য আজ যেতে হবে না তোমাদের কাশ্মীর। সান্দাকফু থেকে 3 কিলোমিটার দূরে যেখানটায় তোমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরো পাবে বরফ। হাত পা থাকা যাবে না এইখানটায়, একদম কথা বলা যাচ্ছে না, হাতে কিছু ফিল করতে পারছি না, বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে। আর এটা পুরো রেঞ্জটা হচ্ছে যেটা স্লিপিং বুদ্ধা, দুটো হচ্ছে মাকালো, এই দুটো যেটা হচ্ছে এই দুটো এভারেস্ট। আর ওই দিকটা ছোটগুলো যেগুলো হচ্ছে ছোট পাহাড় যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লোৎসে। মানিয়াভাঞ্জন থেকে আমি পৌঁছে গেছিলাম টংলু আর এক নাইট স্টে করে টংলুতে এখন আমি যাব সান্দাকফু। পুরো থাকা সত্যিকারের টুংলুতে থাকা এখন মনে হচ্ছে। রাতের বেলা প্রচুর ঠান্ডা ছিল, রুমটাও এত ভালো নয়, খাবার দাবার মোটামুটি ছিল ঠিকঠাক, বাট সত্যি এত কষ্টের পর এখন যে এইখানটায় এসে না মনে হচ্ছে ওয়ার্থ ইট। সব মনে হচ্ছে এত জার্নি, এত ঠান্ডা, মনে হচ্ছে এই বিউটির কাছে তো সব কিছু ঠিক আছে। যদি নাও খেতে দিত, অ্যাটলিস্ট রুম পেয়েছি, টেন্টের মধ্যে তো আরও ঠান্ডা লাগতো। বা সত্যিকারের লাভ ইট, ভীষণ সুন্দর একটা জায়গা এটা। পুরো চারদিকে মানে একদম আমরা উঁচুতে আর নিচে, হয় না গানটা আছে না, আজ মে উপর আসমান নিচে, লাইক দ্যাট পুরো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30, সানরাইজের টাইম আছে 5:40। আর এখন আমরা সানরাইজ দেখতে এসেছি কোথায় দেখো, গ্রাভিয়ার্ডে, শ্মশানে, মানে শ্মশান না, কবরস্থানে। এই যে সবাই এখানটা ওয়েট করছে সানরাইজের জন্য। আর এই দেখো মেঘটা দেখো একদম পুরো একদম পাশে, আর ওই দিক দিয়ে হবে সানরাইজ। আস্তে আস্তেও হাঁটতে হবে কারণ এমনিতেই কুয়াশা পড়েছে, শিশির পড়েছে, একটু যদি পা স্লিপ করে তাহলে রাম নাম সত্য হয়ে যাবে। এই কবরস্থানে আমাকেও দিয়ে যেতে হবে। এই দেখো সূর্য অলরেডি উঠে গেছে, বা সূর্য উঠলেও কি যেটা কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা এখনো দেখা যাচ্ছে না, কারণ ওই দিকটায় পুরো কালো মেঘ হয়ে আছে। আর পুরো একদম ভ্যালি থেকে একদম সূর্য ওঠা জাস্ট অসাম লাগলো। আমি আবারও বলবো, যদি তোমরা টুমলিংয়ে থাকছো, তোমরা অ্যাকচুয়ালি টুমলিংয়ে থাকলে তোমাদের সানরাইজ দেখার জন্য টুংলুতেই আসতে হবে। টুমলিংয়ে তুমি ভালো হোটেল পেয়ে যাবে, একটু মানে প্রবলেম হবে না। বাট টুংলুতে যদি থাকো কি হবে, এখানটায় লাইট নেই, তো তোমাকে ওদের কিচেনে তোমাদের লাইট বা ক্যামেরা বা এক্সেসরিজ থাকবে, এখানে চার্জে বসিয়ে রাখতে হবে। আর সোলার আছে, মানে রুমের মধ্যেই ছোট্ট একটা লাইট থাকবে, যেটা যত রাত হবে ধীমে 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 নাইট বাল্বেরই কাজ করবে। আর অত চান করা তো ভুলেই যাও এখানটায়, কারণ শুধু খাওয়ার জন্য গরম জল পাবে, ওবি 100 বার বলার পর। বাট এত সবের পরও যখন তুমি সানরাইজটা দেখবে, এইখানটার মানে ভিউটা দেখবে, জাস্ট অসম। তো একদিনের জন্য একটু উইথাউট কারেন্ট মানে লাইট নেটওয়ার্ক তো থাকবে না এখানটা, উইথাউট সব কিছু থাকা যেতেই পারে টুংলুতে ফর দ্যাট বিউটিফুল সানরাইজ। আর আমাদের সঙ্গে সঙ্গে আর একজন এসছে সানরাইজ দেখতে, এই যে পুরো মনে হচ্ছে নেকড়ের মতো পুরো এই সাইজ। দরকার নেই কখন কার মুড খারাপ হয়ে যায়, তো পাশে যাওয়ার দরকার নেই। এরপর যাব, দেখবো, রুমে যাব। ব্রেকফাস্ট আছে আমাদের ইনক্লুডেড, টি ব্রেকফাস্ট। আমাদের হোটেলটা হচ্ছে ওই যে নিচে, এই দেখো একটা ছোটো ছোটো যে রেড গ্রিন কালার ওই যেগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের হোটেল। আর এটা হচ্ছে গ্রাভিয়ার্ড মানে কবরস্থান। আমরা ছিলাম ওই পাথরের ওপরটায়। তারপর দেখলাম যে এইখানটায়, তারপর দেখলাম ওই পাথর থেকে যে এইখানটার ভিউটা ভালো আসছে, তো টুকটুক টুকটুক করে হেঁটে চলে এলাম। তখন আর মাথায় নেই কিছু, টর্চ, মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছি, কারণ রাস্তায় কি তোমরাও যদি আসো কিন্তু যদি অন্ধকার থাকে একটু টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে এসো। কারণ কেন বলো দেখি, কারণ এই অন্ধকারের মধ্যে কি থাকবে, পাহাড়ের রাস্তা, আমাদের অজানা জায়গা, কি থাকবে না থাকবে তো জানি না, তো আরামসে সেফটি। আর ফার্স্ট টাইম যেটা ভুল করেছিলাম
যে একদম মানে ফুল জোশে সকালে উঠেছি, সানরাইজ দেখবো হ্যাঁ না তেনা, তো একদম চড়াই ছিল একটুখানি, তো একদম লাগাতার একদম ধক 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 করে চলে আসছি, আর তারপর না শ্বাস ফেলে যাচ্ছিল। তো ভাবলাম যে ভাই বেটা थोड़ा रेस्ट ले, তারপর একদম স্মল স্টেপ দিয়ে দিয়ে একটু স্মল স্টেপ এসে এসে তারপর আসলাম। আর কোনো অসুবিধা হলো না, একদম চড়াই করলো না, পুরো শ্বাস ফুলে যাবে। আমি তো ভাবছিলাম যে জল ফল নিয়ে আসলে ভালো হতো, বাট কিছু প্রবলেম হয়নি ভাগ্যবশত, তো ঠিকই আছে। আচ্ছা, এখন আমরা যেটা টুংলুতে আছি, একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম যে এই টুংলুতে যখন আসবে এইখানটা একটা হোমস্টে আছে, দেখাচ্ছি। এই যে হোমস্টেটা, এখানটায় লেখা আছে টুংলু, আর এই যে হোমস্টেটা নেয় অ্যাকচুয়ালি 1000 রুপিস করে নেয়, মানে এটা নেয় 1000 রুপিস করে অ্যাকচুয়ালি এদের রেন্ট, যার মধ্যে থাকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট সব ইনক্লুডেড থাকে। বাট ব্যাপারটা হচ্ছে যদি তুমি কোনো একটা নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশন লিস্টে দিয়ে দেবো, উনি হচ্ছে অ্যাকচুয়ালি এজেন্ট, তো ওনাকে যদি কল করেন তাহলে পার বেড অ্যাকচুয়ালি ওরা মানে অ্যাকচুয়ালি এদের হচ্ছে মানে একদিনের জন্য হচ্ছে 1000 রুপিস, যেটা খাওয়া দাওয়া সব ইনক্লুডেড থাকে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু ইনক্লুডেড থাকে। বাট আমরা যেটা পেয়েছি ওটা হচ্ছে একটা এজেন্টের নাম্বার, যিনি নেন অ্যাকচুয়ালি 200 টাকা এক্সট্রা উনি এজেন্ট নেন, আর এখানটা টোটাল 1200 টাকা পড়বে। এখানে ইলেকট্রিসিটি আছে, মানে আমরা এখন যেখানটায় থাকছি ওইখানটা কিন্তু ইলেকট্রিসিটি নেই, আর অনেক মানে হসপিটালিটি অনেকই খারাপ, বলতে গরম জল দিচ্ছে না, অনেক কিছু ঝামেলা হচ্ছে, অনেক মানে অ্যাকচুয়ালি সবার সঙ্গে এরকম ঝামেলা হচ্ছে। বাট এইখানটায় যারা আছেন, যারা অনেক ট্রেকিং করছেন, অনেকে এমনিও এসছেন, বাট ওনার সঙ্গে কথা হলো যে এনার কিন্তু খুব ভালো, মানে বলতে হচ্ছে না, সব কিছু খাবার খুব ভালো, জল মানে টাইম টু টাইম, আর ইলেকট্রিসিটি আছে। মানে অ্যাকচুয়ালি আমরা যখন বেড়াতে আসি একটা কোনো ভিডিও নিই বা ফটো নিই, ইম্পর্টেন্ট কী হচ্ছে ডিভাইস আমাদের চার্জ করা, তো এইখানটায় কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না বলছে। আর এই জায়গাটা সব থেকে ভালো হচ্ছে, এই জায়গাটার পেছনে যে মানে পাথর আছে ওইখান থেকেই সানরাইজটা সব থেকে বেস্ট দেখা যায়। আমরা যেটা আছি ওটা হচ্ছে জিটিএ, যেটা হচ্ছে ট্রাকার্স হাট, মানে যারা ট্রেকিং করে, জিটিএ একটা আছে, এটা গভর্নমেন্টের বলে, তো ওটা অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হচ্ছে, মানে আমাদের অসুবিধা হচ্ছে জিটিএতে। বাট আমি তোমাদের যেটা বলছি জিটিএতে থেকো না, জিটিএটা হচ্ছে এটার পরেরটা যেটা জিটিএ, বাট ওটা অ্যাকচুয়ালি হসপিটালিটি ভালো না, ইলেকট্রিসিটি মেনলি নেই। বাট এটা যেটা হচ্ছে, এই যে সামনে টুংলু লেখা থাকবে, একদম রোড, মানে এটা হচ্ছে রোড যেই দিক দিয়ে যাওয়া হয়, আর এর একদম পাশে লেফট সাইডে পড়বে, এটা দেখে নাও এই জায়গাটা, এটা হচ্ছে সব থেকে ভালো। মানে তোমরা যদি থাকার হয় আগে থেকে বুক করে নিও, কারণ কি হয় এখানটা যেহেতু টুংলুতে দুটো মাত্র হোমস্টে আছে, তো যারা আগে থেকে আসে তো বুক করে নেয়। আর আমাদের প্রবলেমটা কি হয়েছে, আমরা আগে থেকে বুক করিনি, ভাবলাম যে পেয়ে যাবো, অ্যাকচুয়ালি আমাদের আইডিয়া ছিল না, আমরা ভাবছিলাম টুমলিংয়ে থাকবো, বাট শুনলাম যে টুমলিংয়ের থেকে টুংলুটা যেহেতু ভালো ভিউ পাওয়া যায়, খুব ভালো জায়গা, তো আমরা জাস্ট লাইক অন দ্য স্পট আমরা ঠিক করলাম। তো আমরা এটাই তো পাইনি, জায়গা পুরো ফুল হয়ে গেছিলো, তো আমরা ওই জিটিএ ট্রেকার্স হাট যেটা আছে জিটিএর ওটাতে থেকেছিলাম। ওটা সত্যিকারে খুব খারাপ অভিজ্ঞতা, একদম থাকবেন না। নেক্সট টাইম আমিও যদি আসি এইখানটায় থাকবো, এই জায়গাটায়। তো আমি এখন যাব এইখানটায়, দিয়ে দেখবো, আগে ব্যাগটা নিয়ে নিই। চলো ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানটায় যাব এখন, আর জিজ্ঞেস করব যে এদের বুকিং নাম্বারটা কি আছে, কারণ ডিরেক্ট তোমরা এখানটা বুকিং করে আসতে পারবে। एक्सक्यूज मी दीदी, थोड़ा आइएगा। एक मिनट बहुत साइड दो। दीदी आप लोगों का यहाँ पर, हम लोग का यहाँ पर एक्चुअली जगह नहीं मिला रहने को, हम लोग जीटीए पे है, तो आप लोग के यहाँ पर अगर कोई बुकिंग करना चाहता है तो कैसे बुकिंग करेगा, कोई नंबर वगैरह है? अच्छा, एक आ रहे जूता पहन के ही आ रहे हैं। हाँ दीदी उन्हीं नंबरটা বলে দেবেন, তোমরা এখান থেকে ডিরেক্টলি কিন্তু বুকিং করতে। এক নাম্বার বল, 9635690583। আর এখানটা পার ডে 1000 করে থাকা, 1200। আচ্ছা 1200, এটা হচ্ছে 1200 রাজ হোমস্টে। ওকে, এটার নাম হচ্ছে রাজ হোমস্টে,
যেটা 1200, আমি 1000 বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। তো এটা 1000 মানে 1200 টাকা করে পড়বে, যেটা থাকা খাওয়া, दोपहर का लंच भी इंक्लूडेड है ना, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স সব কিছু আছে। তো এটাতেই তোমরা থাকতে পারো, রাজ হোমস্টে, তাই তো? রাজু হোমস্টে, ওকে, থ্যাংক ইউ দিদি। এই যে পুচকু, সাইড দাও বাবু, সরো সাইড দাও। তো হয়ে গেল হচ্ছে রাজু হোমস্টে, তো 1200 টাকাই নেয়, ঠিক আছে। তো চলো এরপর আর এই যে আমরা যেখানটায় আছি প্রত্যেকটা রুমের ওপরে এইভাবে সোলার প্যানেল দেওয়া আছে, যেহেতু এখানটায় নেপালের পাশে, তো ইলেকট্রিসিটি নেই, কোনো জায়গায় ইলেকট্রিসিটি নেই। তো এই যে এখানে সোলার প্যানেল আছে, আর এই রুমটা হচ্ছে আমাদের 4 বেডেড রুম। তো এইভাবেই, তো যখন ঢুকবে লাইটটা ভালো পাবে, বাট যত রাত হবে, যত কমতে থাকবে, তো ততই লাইটটা একদম রাতের বেলা যখন আমরা উঠছিলাম মানে সকালে সানরাইজ দেখার জন্য, তো নাইট বাল্বের থেকে আরও কম হয়ে গেছিলো। আর এখন চা নিয়ে চলে এসেছি একদম রাস্তার কাছে, পাহাড়ের পাশে, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ আর চা, দ্য বেস্ট কম্বিনেশন। পুরো হালকা রোদ দিচ্ছে, পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা, ভীষণ অনুভূতি, মনে হচ্ছে না এখান থেকে আজ বাড়িই যাব না, এরকম ফিল আসছে। আমাদের সান্দাফু যাওয়ার আছে, বাট এই টুংলু জায়গাটা এত ভালো, মনে হচ্ছে যেন বা এখানটায় আর 2-3 দিন থেকে যায়, মনে হচ্ছে আর বাকি যে প্ল্যানগুলো আছে যেগুলো যাবো ফেলিং বাগেরা, মনে হচ্ছে না আর কোথাও যাব না, এইখানটায় চুপচাপ বসে থাকি, সঙ্গে চা নাও আর পাহাড় দেখো, এইভাবে। তো যেটা শুনে বুঝতে পারলাম যে এটা টুংলু বা টমলিং থেকেই, কিন্তু যেটা রেঞ্জটা দেখা যায় স্লিপিং বুদ্ধা, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কাঞ্চনজঙ্ঘারই শুধু দেখা যায়। এবারে যদি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালো, যেটা পুরো যদি রেঞ্জ দেখতে হয়, যেটা আমরা কালকে দেখতে পাবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে, তো সেটা আমি পাবো সান্দাফুতে। তো এখন যেটা হয়েছিল সানরাইজের সময় কিন্তু দেখতে পাইনি, আর সানরাইজ যখন মানে সূর্য যখন সূর্য উঠেছিল ওই দিকটায়, আর এখন যেটা দেখা যাচ্ছে এই দিকটায়, মানে অপোজিট ডিরেকশনে। তো যখন সূর্য উঠেছিল তখন ওইভাবে পাহাড়টা দেখা যায়নি, পুরো মেঘ পুরো ঢাকিয়ে রেখেছিল। তো তারপর যখন হালকা হালকা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বাজতে যায়, 7:30 নাগাদ হালকা 5 মিনিটের জন্য মেঘটা একদম ফাঁকা হয়ে গেছিল। ওই সময় জাস্ট পুরো দেখা যাচ্ছিল পুরো রেঞ্জটা, মানে যেটা কাঞ্চনজঙ্ঘার 5টা রেঞ্জ আছে, পুরো 5টা দেখা যাচ্ছিল, পুরো বরফে ঢাকা। আর বাকি কালকে যেটা, আজকে অ্যাকচুয়ালি এইখান থেকে টুংলু থেকে যাব হচ্ছে সান্দাফু, আর সান্দাফুতে চেষ্টা করব সানসেট দেখা, যদি মানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর তারপর সকালবেলা মানে কালকে সকালবেলা মর্নিংয়ে তাড়াতাড়ি আবার উঠতে হবে। তো যেটা সান্দাকফু থেকে পুরো যেটা রেঞ্জটা আছে, এভারেস্ট, মাকালো, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরোটা দেখতে পাবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন আমি এসছিলাম এই আমাদের হোটেল থেকে, মানে হোমস্টে থেকে বাইরে বেরিয়ে এই বড় একটা কাপে 1 কাপ চা নিয়ে গরম এসছি, একদম সূর্যের সামনে বসে আরামসে চা খাচ্ছি আর পুরো ভিউ এনজয় করছি। ইটস লাইক হ্যাভেন, পুরো ভীষণ ভালো লাগছে। এখন আর একটু থাকবো, তারপর আমাদের এখন হোটেল থেকে ব্রেকফাস্ট দেওয়া হবে। ড্রাইভার দাদা আসবে বলেছে 9টার নাগাদ বলেছি আসতে, যেখান থেকে সান্দাফু যাওয়ার জন্য। তো এখন ভাবছি আগে এখান থেকে না হোটেল চেক ইন করে নেবো, কারণ আগে যেটা বুঝতে পারলাম এখানটা এসে যে কি হয় প্রবলেম হচ্ছে, মানে হোটেল নাও পেতে পারি। আমাদের যাওয়ার কথা আছে এখন আমাদের এখান থেকে যাওয়ার কথা আছে মানে সান্দাফু পেরিয়ে আর একটু। তো আমরা কি করবো, এখান থেকে বেরিয়ে আগে হোটেল নিয়ে চেক ইন অ্যাটলিস্ট করে নেবো, কারণ কালকে যেহেতু আমরা লেট হয়ে গেছিলো লাঞ্চের জন্য, এদেরকে বলিনি, তো আমাদের লাঞ্চ অবভিয়াসলি হয়নি, তো আমরা লাঞ্চ কালকে পাইনি। তো আজকে আগে যাবো, যেটা আগে হোটেলে আগে ব্যাগপত্র রেখে নেবো, বলে দেবো যে লাঞ্চ করব, তারপর বেরোবো। তো এখন একটু বসি, তারপর গিয়ে ব্রেকফাস্ট করবো। আর মেনলি যেটা দেখলাম না, অ্যাকচুয়ালি বেশি
টুংলু যে জায়গাটায় এখানটায় বেশি কিন্তু থাকছে ফরেনার্সরা। ইনফ্যাক্ট এখন সকালবেলা দেখলাম কিন্তু মানে বাকি আমাদের ইন্ডিয়ানের থেকে কিন্তু বাইরে মানে ফরেনের লোকগুলোই বেশি আসছে, যেটা এখন সব দেখছি যে জিপ করে বা রেঞ্জ রোভার করে যাচ্ছে। আর এখানটায় যে টুমলিংয়ে মানে কালকে অ্যাকচুয়ালি আমাদের অনেক ফরেনার এসেছিলো আমাদের এখানে হোমস্টেতে, তো ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম টুমলিংয়ে যেটা আছে, টুমলিংয়ে কিন্তু যেহেতু ফরেনার তো অনেক কিছু সার্টিফিকেট বাগেরা যদি অনেক কিছু করে নিয়ে আসতে হয় তবেই কিন্তু টুমলুং, যেহেতু অ্যাকচুয়ালি টুংলু যেটা আছে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অবধি, বাট টুমলিং যেটা হচ্ছে ওটা হচ্ছে নেপাল পড়ে যাচ্ছে। আর যেহেতু টুমলিংটা নেপালে পড়ে যাচ্ছে তো ওইখানে ফরেনার্সদের অনেক কিছু ফর্মালিটিস বাগেরা করতে হয়, অনেকে নিয়ে আসে না। তো যাদের ওইখান থেকে রিজেক্ট করে নেপাল থেকে টুমলিং থেকে, ওদের আসতে হয় এখানে টুংলুতে। মানে টুংলুটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, ইন্ডিয়ার মধ্যে পড়ছে, তো এইখানটায় ফরেনার্সদের অ্যালাউ করে। এই যে হোমস্টেগুলো যেটা আছে টুংলুতে দুটো, ওইখানটায় অ্যালাউ করে, বাট টুমলিংয়ে আর করে না। তো এই জন্য বেশিরভাগ দেখছি সব ফরেনার্স কিন্তু এই টুংলুতেই থাকছে। আর এখন আমরা যে টুংলুতে হোমস্টেতে আছি, আমার জিও নেটওয়ার্ক অ্যাকচুয়ালি, তো রুমের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্কের ছেড়ে দাও, বা রুমের বাইরে হালকা নেটওয়ার্ক, আর রুম থেকে একটু বাইরে বেশি বেরিয়ে মানে জাস্ট কত 30-40 মিটার এসে এই যে রাস্তার মধ্যে কিন্তু ইন্টারনেটও আছে, নেটওয়ার্ক সব কিছুই আছে। তো আর এখানে ইন্টারনেট ভালোই আছে, দুটো দান্ডি দাঁড়িয়ে আছে, বা দুটো দান্ডি মানে অনেক এইসব জায়গায়। তো এখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। এয়ারটেল কিন্তু আছে, বাট আমাদের সঙ্গে যারা এসছেন ওদের কিন্তু ভোডাফোন আছে যেটা ভিআই, তো ওনাদের কিন্তু নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। তো এখানটা ভালো নেটওয়ার্ক থাকবে জিও অ্যান্ড এয়ারটেল। আর এরপর যেটা সান্দাফু যাবো, তো জানি না ওইখানটায় কীরকম নেটওয়ার্ক বা কী থাকবে বলতেও পারছি না। এইখানটায় টুংলু বা টুমলিং অবধি কিন্তু জিও বা এয়ারটেল পেয়ে যাবে। তো বললো আমাদের 2 মিনিট বসতে ব্রেকফাস্টের জন্য, 8:30টার বেশি হয়ে গেছে। তো এরপর দিয়ে যাবে ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো। এখন মোটামুটি রোদটা উঠতে না একটু ঠান্ডাটা কম লাগছে, ভালো লাগছে বেশ। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে চেক আউট করে নিয়েছি, বাজে সকাল 9টা। চেক আউট করে আমাদের দাদাও চলে এসছেন এখন ক্যাব নিয়ে। এই যে আমাদের ক্যাব চলে এসছে। দাদা কই গেল কোনটা? তো বসে গেছি ক্যাবের মধ্যে, 9টা বাজে। এখন আমরা রওনা দেবো সান্দাফুর উদ্দেশ্যে। প্রথম আগে হোটেলে চেক ইন করবো, তারপর দেখি। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে টুংলু থেকে সান্দাফুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তাটা এত ছোট, মানে দুটো যদি গাড়ি পরপর যাচ্ছে কিন্তু একটাকে পেছোতে হচ্ছে আর একটা, কারণ পুরো এই দিকটায় পাহাড় আর ওই দিকটা পুরো খাদ, তো একে অপরকে পুরো একদম সাইড দিয়ে তারপর চলতে হবে। রাস্তা মোটামুটি তো এখন ভালোই আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এই দিকটায় মেঘ উঠেছে আর ওই দিকটায় দেখো রোদ, মানে পাহাড়ে এরকমই অবস্থা। এই দিকটা যদি ব্যাগ পরে মাথার ওপর ব্যাগ। আর এখন আমরা পৌঁছে গেছি সিংঘালিয়া ন্যাশনাল পার্কে। এখানটা আমাদের গাড়ির জন্য পারমিট করতে হবে, প্লাস সঙ্গে পার হেড কত একটা টাকা কাটতে হবে, দিয়ে যেতে হবে। এটা হচ্ছে সিংঘালিয়া ন্যাশনাল পার্ক। হাই। তো এখানটা আমাদের টিকিট কাটতে হবে, এখন পারমিট कराते হবে গাড়ির, আর সঙ্গে पर पर्सन कितना लगेगा? 200 per person 200 and for the car 480 ओके। আসছি হয়ে গেছে, ঠিক আছে আমাদের পারমিশন भैया। ओके थैंक यू, वेलकम। 20 रुपए आपका। हाँ এখন আমরা যাবো গাড়িতে ঘন্টায়। তো সিংঘালিয়া ন্যাশনাল পার্কে পারমিট করানোর পর আমি পৌঁছে গেছিলাম সশস্ত্র সীমাবল, যেটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। তো এখন আমরা আছি সশস্ত্র সীমাবল। এই দিকটায় দেখো, এই দিকটায় হচ্ছে নেপাল আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, যেটা আর্মি ক্যাম্প, যেটা দেখানো উচিত নয় আর দেখাবোও না ওই দিকটায়।
আমরা দেখাবো যেটা ওইখান থেকে দিয়েছে পার্সি টাইপের, ওইখানে ড্রাইভার দাদা দেখাবে, আর এখান থেকে তারপর আমরা চলে যাব। তো এখন আমরা যাচ্ছি সিংঘালিয়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। আর এই যে রাস্তাটা যাচ্ছে কিন্তু কখনো ওয়েস্ট বেঙ্গল, কখনো নেপাল, কখনো ওয়েস্ট বেঙ্গল, কখনো নেপাল, একটু কনফিউজিং আছে, বাট পুরো যে বর্ডার দিয়েই যাচ্ছে, মানে কখনো ওয়েস্ট বেঙ্গল, কখনো নেপালের মানে মধ্যে দিয়ে। আর এখানটায় যদি লাক ভালো থাকে রেড পান্ডা বা লেপার্ড দেখতে পারো, কিন্তু জানি না আমাদের লাক কেমন বা দেখতে পাবো কি না, মনে হয় না পাওয়াটাই স্বাভাবিক। তো এর মধ্যে দিয়ে যাচ্ছি এখনও মোটামুটি রাস্তা ভালোই আছে। তো বাকিটা যাই, যদি কিছু দেখতে পাই, যদি লাক ভালো থাকে, যদি রেড পান্ডা যদি দেখতে পাই তো ভালোই হয়। তো দেখি লাস্টে শেষ অবধি কী হয়। তো নেপালের ফার্স্ট বর্ডার সশস্ত্র সীমাবল ক্রস করে এখন পৌঁছে গেছিলাম সেকেন্ড বর্ডার নেপালে, যেটার নাম হচ্ছে গৌরিবাস। আর এটা হচ্ছে সেকেন্ড বর্ডার নেপাল আর ইন্ডিয়ার। আর এখন আমরা এসেছি গৌরিবাস বলে একটা জায়গা, যেটা হচ্ছে চেক পয়েন্ট, যেটার এই দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নেপালের বাড়ি কিন্তু। আর ওই দিকটা যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার, যেটা মানে জওয়ানের বর্ডার। আর ওই দিকটা দেখাচ্ছি না, কারণ ওই দিকটায় ফটো অ্যালাউ নয়, কারণ ওই দিকটা যেহেতু আমাদের ইন্ডিয়ান আর্মি থাকে। আর ওই দিকটা দেখাবো না, জাস্ট এইটুকুনি দেখাতে পারি। এই দিকটা পুরোটা যেটা হচ্ছে এদিকে হচ্ছে নেপালের বাড়ি, মানে রাস্তাটা যেটা হচ্ছে ইন্ডিয়ার, এই রাস্তাটা দাঁড়া দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো এটা পুরো ইন্ডিয়ার কিন্তু। তো রাস্তার এই দিকটা লেফট সাইডটা হচ্ছে পুরো নেপাল, এইদিকে যে বাড়িগুলো আছে এগুলো সব নেপাল, আর ওই দিকটা যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়া। তো ভালো একটা জায়গা, মানে এখন আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বর্ডার। আর এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড নেপালের বর্ডার। আর এখন অবধি তো মোটামুটি ভালো রাস্তা ছিল, বাট ড্রাইভার দাদা বলছে এরপর জার্কিং স্টার্ট, মানে যেটা আমরা শুনেছি যে সান্দাকু যেতে 3-4 কিলোমিটার যেটা একটা খুবই বাজে রাস্তা থাকে, একটা খুবই বাজে অভিজ্ঞতা হয়, এই বড় বড় পাথর পুরো রাস্তায় পড়ে থাকে। তো এটাই আসতে চলেছে। এতক্ষণ খুব ভালো স্মুথ পুরো রাস্তা, কোনো প্রবলেম হচ্ছিল না, আর এরপর প্রবলেম হবে। সান্দাকুফ যাওয়ার রাস্তায় না বেশ কিছুটা রয়েছে কিন্তু খারাপ রাস্তা। তো যারা বয়স্ক আসছো সাজেস্ট করব তারা মানিয়াভঞ্জন থেকে রেঞ্জ রোভারটাকে কিন্তু ইগনোর করে বলেরো চুজ করো। এই যে স্টার্ট, ঝাঁকুড়ি রাস্তা স্টার্ট, দেখে বুঝতে পারছো কিরম অবস্থা। সকালে যা খেয়ে আসবে মোটামুটি এখানটায় হজম তো হয়েই যাবে। পুরো একদম এই বড় বড় পাথর দেওয়া পুরো, যেহেতু এখানে বেশি স্নোফল হয় না ডিসেম্বর থেকে, তো ওই জন্যই এখানটা অত রাস্তাটা ঠিক নয়। আর পুরো দেখেই বুঝতে পারছো রাস্তাটা কেমন, পুরো মানে হালত খারাপ হয়ে যাবে। বাট মানিয়াভঞ্জন থেকে কিন্তু চেষ্টা করবে বোলেরোতে আসায়, নাহলে যে রেঞ্জ ওভার 80 বছর পুরনো ঐতিহাসিক কিছুতে যদি চড়ে আসো এখানটায় ল্যান্ড রোভারে চড়ে আসলে মোটামুটি এখানটায় অবস্থা খারাপ হয়ে গা হাত ব্যথা হয়ে তারপর বাড়ি ঢুকবে। কিন্তু বোলেরোতেই আসার চেষ্টা করো, ল্যান্ড রোভারে এসো না। আর এখন পৌঁছে গেছি কালা পাখরি, যেখানটায় অনেক হাঁস ফাঁসও আছে। এখানে অ্যাকচুয়ালি জলটা কালো বলে, কালা পাখরি বলে। এখানে অনেক আবার পদ্ম ফুলও হয়েছে, দেখেছি পদ্ম ফুল, হাঁস দাঁড়ো দেখাচ্ছি, এই দেখো। অ্যাকচুয়ালি এটাকে কালা পাখরি বলে কারণ এদের ল্যাঙ্গুয়েজে পাখরি মানে হচ্ছে পুকুর, মানে আমরা যেটাকে পুকুর বলে থাকি। তো এই জলটা যেহেতু কালো, তো এই জন্য কালো পাখরি বলে। এখানটায় একটা মনে হয় মন্দির আছে, এখানটা দেখতে পাচ্ছি ওই দিকটায়, দাঁড়ো গিয়ে দেখাচ্ছি। আর পুরো পুকুরটা হচ্ছে এরকম টাইপের, এই যে আর এটা হচ্ছে নেপাল, এই যে নেপাল লেখা আছে। এখানে দেখতে পাবে পুরো মেঘগুলো একদম ছুঁয়ে চলে যাচ্ছে, আর পুরো চারদিক পুরো মেঘ, সঙ্গে ঠান্ডাও মারাত্মক, কাঁপতে কাঁপতে যাই, দাঁড়াও একটু। আর এই দেখো
এই দেখো চারদিক পুরো একদম নিচ থেকে মেঘ উঠে আসছে। টাইম স্ল্যাপে বসালে না এখানে বিশাল লাগবে। হ্যাঁ আর এটা হচ্ছে নেপাল। এই যে দেখো নেপালের একটা ফ্ল্যাগও দেখতে পাবে। এই যে সন্দকফু, এটা হচ্ছে নেপাল, কালাপোখরি এলাম, কোসি প্রদেশ, নেপাল। আর এই যে নেপালের ফ্ল্যাগ। তো বলতে পারো এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ কাইন্ড অফ। তো এখন যখন আমরা কালাপাখরি থেকে এলাম, তো এই যে পার হেড 50 টাকা করে, মানে 200 টাকা, আমরা 4 জন আছি, তো 200 টাকার কি নেপাল ট্যাক্স বা কিছু একটা নিল, জানি না কি, বাট যদি ওটা মনে হয় না নেপাল গভর্নমেন্টের কাছে যাবে, এদের পকেটেই ঢুকবে, বলতে পারছি না, বাট হ্যাঁ নিল পার হেড 50 টাকা করে। এই যে কালাপাখরি পেরিয়ে আমি জাস্ট ওয়াশরুম আর চায়ের জন্য আমরা একটা জায়গা দাঁড়িয়েছি, নামটা কি, চৌরি চোখ। চৌরি চোখ, এইখানটায় চা বিস্কিট সব খেয়ে ওয়াশরুম আরামসে যেতে পারবে। এই যে राई रायमेला मतलब राई मतलब उसका वो राई होता कास्ट। अच्छा राई मतलब पता नहीं हमको एक्चुअली। তো আর এখানে দেখলাম এখানে ইয়াক মিট যে হয় এনারা খান, ইয়াক মিট সব ঝোলানো আছে, শুকিয়ে ইয়াক মিট গুলো তারপর খায়। এই যে রাখা আছে এখানটা চামড়ি গাই, চামড়ি গাই ভালো হয় শুনেছি। আর এইগুলো হচ্ছে মানে চামড়ি গাই যেগুলো হয় ওর মিল্ক থেকে যে চিজটা হয়, এই চিজগুলো এখানটা রাখা আছে। সুপারি मतलब আচ্ছা এই চামড়ি গাই কা ঘি, আর এটা হচ্ছে চামড়ি গায়ের ঘি। নেপালি মির্চি হতা এটা হচ্ছে নেপালদের একটা, মানে আমরা যখন লঙ্কার আচার খাই, এটা হচ্ছে ওনাদের এরকম। আর এটা চামড়ি গায়ের যে লেজ सब रखा है एखानटा। ये क्या होता है, किस काम में लगता है? पूजा है ना, पूजा। अच्छा 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 अच्छा। আর আমরা যে ওই যে আমাদের বাঙালিদের পুজোতে যে চামড়টা আমরা দোলাই না ঠাকুরের কাছে, এটা হচ্ছে এই চামড়ি গায়ের এই ল্যাচ দিয়ে, এরাও এটা পুজোতেই কিন্তু ইউজ করে। তো দুপুর 1টা থেকে 1:30 নাগাদ কুয়াশা আচ্ছন্ন পুরো রাস্তার মধ্যে দিয়ে আমি পৌঁছে গেছিলাম আমাদের সান্দাকফের হোটেল সানরাইজ। তো এখন আমরা এসেছি সানরাইজ হোটেলে, যেটা হচ্ছে সান্দাকফুতে আছে। এই যে যাবো, আগে রুম অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য। रूम अवेलेबल है क्या अभी? रूम बुक नहीं है अभी। 4 person पर 2 रूम, we need 2 रूम। रूम का दे रहा है 2 पर्सन के लिए अभी एक 3 बेड वाला है, 3 बेड वाला ट्रिपल। हाँ मतलब सेपरेट रूम नहीं होगा? नहीं, फुल पैक्ड। अच्छा देख सकते हो। 1 ट्रिपल यहाँ है, इन केस इफ यू वांट कॉमन आल्सो वी हैव 1 ट्रिपल कॉमन लेफ्ट। एंड व्हाट्स द प्राइस? आप चेक कीजिए एक बार। 217 सब देखिए ना, दूसरा एक आप देख लीजिए, समटाइम्स एडजस्ट कर। একটা আছে 3 বেডেড, আর টয়লেট দেখানো টয়লেট। ঠিক আছে ফ্ল্যাশ হবে না প্লাস আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে 3 বেডরুম একটা রুম, আর এক ওটা ব্যালকনি নাকি না
वो खोलेंगे तो आप लोग बैठ भी नहीं सकता। এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য, পৌঁছে গেছি সানরাইজ হোটেলে। 4 জন মিলে একটা রুম নিয়েছি, পার হেড পড়েছে 1500 টাকা করে। এখন এসেছি আমরা লাঞ্চের জন্য। বাবা কিছু দেখাচ্ছি না। হ্যালো হ্যালো বলে হ্যালো। হ্যালো আর পাহাড়ে এই সব জায়গায় তো দোকানপত্র পাবেই না, তো এখানে রিসেপশনের জায়গায় না টুকিটাকি জিনিস রাখা থাকে, 5-10 টাকায় বেশি নেয় জিনিসপত্র পার আইটেমের দাম, বাট পেয়ে যাবে। चिकन मिल, वेज मिल, फ्राइड राइस, शाकाहारी नूडल्स, रोटी, इसके साथ चिकन करी, पनीर बटर मसाला, चिली पनीर। डेली होता है या ये नॉर्मल, मतलब डेली यही रहता है? डेली। তো রাতে ডিনারে কি খাবো এটা বলে আমরা ক্যাব করি আর পেরিয়ে যাই এখান থেকে থাকুম। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা প্রথমে যাব আল হয়ে থাকুম। থাকুমে একটু ভ্যালিটা নাকি সুন্দর আছে ওইখানটা, যার জন্য আমরা 1500 টাকা এক্সট্রা পে করেছি। তো ওইখানটায় দেখে ড্রাইভার দাদা আমাদের ড্রপ করে দেবে আল। এই রাস্তার মধ্যে বাবা মনে হচ্ছে না এই নাগরদোলায় বসছি। তো যদিও হয় তো আলে ছেড়ে দেবে, আল থেকে আমরা সানসেট দেখবো, কারণ আল থেকে সব থেকে বেস্ট সানসেট পাওয়া যায় যদি মেঘ দয়া করে। তো তারপর হেঁটে হেঁটে 2 কিলোমিটার মতো হেঁটে হেঁটে চলে আসবো আমাদের হোটেল। তো এখন ওটাই যাচ্ছি, রাস্তায় আছি এখন। আমাদের হোটেল থেকে, সানরাইজ হোটেল থেকে লেফট সাইডে একটু চলে গেলে আল, আর রাইট সাইডে যাচ্ছে ফালুট। তো এখন আমরা পৌঁছে গেছি থাকুম ভ্যালিতে। এটা হচ্ছে থাকুম ভ্যালি। এখন যেহেতু ফালুট যেতে দিচ্ছে না, মানে এক বছর ওই বৃষ্টির পর ল্যান্ডস্লাইডিং হয়ে গেছিলো, তারপর আর কিন্তু ফালুট যেতে দিচ্ছে না। লাস্ট ওয়ান ইয়ার হচ্ছে এখন আর ফালুট যেতে দিচ্ছে না। তো এখন আমরা আছি হচ্ছে থাকুম। তো এই যে পুরো জায়গাটা, আমাদের আসার একটাই কারণ হচ্ছে যেখানটা আমরা নিচে মানে যেটা মানিয়াভাঞ্জন আমরা টিকিট করেছিলাম ওইখানটা বললো যে ফালুট না, থাকুম যেতে। এখানটা নাকি খুব ভালো ভিউ আছে, যার জন্য 1500 টাকা এক্সট্রা নিল। আর অ্যাকচুয়ালি সান্দাকুফ অবধি কিন্তু 5500, আর যেহেতু আমরা এখানটায় এসছি তার জন্য 1500 টাকা এক্সট্রা দিতে হয়েছে আমাদের, মানে 7000 পড়েছে এই জায়গাটা শুধু আসার জন্য। তো এরপর চলো দেখি এই জায়গাটা কেমন এক্সপ্লোর করি। তো ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। তো বরফ দেখার জন্য আর যেতে হবে না তোমাদের কাশ্মীর। আর ওই কাশ্মীরে যে বরফটা পাওয়া যায় ভ্যালির মধ্যে সমতল ভূমিতে, তো তোমরা চলে আসতে পারো সান্দাকুফ থেকে 3 কিলোমিটার দূরে, যেখানটায় তোমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো পাবে বরফ। তো আর কাশ্মীর যাওয়ার একদম দরকার নেই। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো এই জায়গাটা কিন্তু পুরো বরফ ঢাকা থাকে। মানে যেরকম থাকে না কাশ্মীর, গুলমার্গে যেটা পুরো সমতল ভূমি কিন্তু বরফ থাকে। মানে মানালি ফানালিতে আমরা কি পেয়েছি, যে সোলং ভ্যালি ছাড়া যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা 2 সাইডে বরফ, যেতে পারি না। অনলি সোলান ভ্যালি একটা জায়গা আছে যেখানটায় সমতল ভূমিতে বরফ থাকে, স্নো অ্যাক্টিভিটিস করতে পারো, বাট ওটা কি অনেক ক্রাউডেড। বাট এই জায়গাটা যেটা আছে ক্রাউডেড নয়, একদমই ক্রাউডেড নয়, কারণ এখানটায় না আছে হোমস্টে, না আছে কিছুই নেই। সান্দাকুফ থেকে এখানটায় আমি জাস্ট ক্যাবে আসতে পারবে, নাহলে সান্দাকুফ থেকে কিন্তু বেশি টাইম লাগবে না, এই অবধি ট্রেকিংও করতে পারো। লাইক তোমরা ধরো আসছো সান্দাকুফ অবধি একটা হোটেল নিয়ে নিলে, যেটা আমরা নিয়েছি সানরাইজ হোটেল, ওইখান থেকে একদিন ছোট একটা ট্রেক করে কিন্তু আসা যেতেই পারে। আর এটা পুরোটা একদম সমতল ভূমি, বরফের মধ্যে পুরো বরফ ঢাকা থাকে। পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো তো বরফ পড়েই, আর যদি লাক ভালো থাকে তো স্নোফল পেয়েই যাবে। তো এইখানটায় কিন্তু আমি আরেকবার চেষ্টা করবো কিন্তু ফেব্রুয়ারিতে আসার জন্য। এইখানটায় জানি না কত পসিবল হবে, বাট এই জায়গাটা পুরোটা বরফে ঢাকা থাকে, পুরো জায়গাটা মানে সিরিয়াসলি হ্যাভেন। আর এখানটায় না এই ছোট ছোট গাছগুলোই দেখো,
পুরো চেরির মতো, পুরো ফল ভর্তি। এখানে একটু নিঃশ্বাসের প্রবলেম হতে পারে, মেবি হয়তো আমি এত দৌড়াদৌড়ি করলাম এই জন্য হতে পারে। পুরো রাস্তায় এই গাছগুলো পুরো রেড হয়ে আছে, পুরো চেরির মতো। এই যে সামনে দেখতে পাচ্ছ সব গাছগুলো চেরি মতো, পুরো খাওয়া যায় না এগুলো কিন্তু, বাট দেখতে পুরো চেরির মতো। তো এখন আমরা পৌঁছে গেছি চান্দ ভ্যালি, যেটা হচ্ছে থাকুম থেকে একটুখানি 5 মিনিটের দূরত্বে চলে এসছে থাকুম ভ্যালি। আর এখানটা হচ্ছে একটা হোমস্টে আছে, জানি না কীরকম হবে, বাট চারদিক এটা হচ্ছে যেরকম আমরা সমুদ্রে, অনেক সমুদ্রে থাকে না যে পুরো চারদিক জল আর একটা দ্বীপ থাকে, চারদিক জল, তেমনি এই জায়গাটা হচ্ছে এরকম যে একটা পাহাড়ের মতো জায়গা আছে যেখানটায় একটা হোমস্টে আছে, আর চারদিক পুরো ভ্যালি, চারদিক পুরো একদম পাহাড়ে পুরো ঘেরা। আর এই দেখো, এই জাস্ট এইটুকুন একটা জায়গা আছে শুধু, যেটা হচ্ছে মানে হাঁটতে পারবে বা থাকা যাবে এখানটায়, টেন্ট লাগিয়েও থাকা যাবে। আর বাকি পুরোটা হচ্ছে এখানটায় পাহাড়ে ভর্তি। সত্যি কথা, এটা খুব ভালো জায়গা। যদি সত্যিকারে আমরা যদি এখানটায় না আসতাম, মিস করতাম। তো আমি বলবো যারা সান্দাকফু আসছো, এই জায়গাটা একদম মিস করো না। তো থাকুম ভ্যালিতে কিছুক্ষণ কাটানোর পর ক্যাব করে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম আল, যেখান থেকে দেখা যায় বেস্ট সানসেট। Coming from there. Oh, and you are? And we are from Kolkata and we are staying in Sunrise. Okay. Just अच्छा okay. अब लोग कहाँ से स्टार्ट किए? हम लोग सेपी सेपी and सेपी to साबरग्राम and then उसके बाद हम लोगों का था माले. How many days? Today is 4th day. Okay. Total 5 days का tour. Yes. তাহলে ওকে বল, ড্রাইভারকে বল 10-15 মিনিট দাঁড়াতে এইখানটায়। আরে দাঁড়িয়ে আছে তো, ওকে লক্ষ্য রাখো না, ট্র্যাক করো ওকে, তাহলে কোথায় গো? ওই তো আমার দিদি বসে আছে ওই। আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারছো না, এখানে তুমি 1 ঘন্টা 15 মিনিট থাকতে পারবে? মারাত্মক ঠান্ডা ভাই। একবার চলো আমরা। রাজা, এ রাজা পালিয়ে চল, ফেটে হাতে চলে আসবে একদম। এই তুমি ড্রাইভারকে বললো আমরা এখান দিয়ে একবার উপরে উঠেছি, ঠিক আছে, উপরে উঠে একটু দেখে নিয়ে নেমে এসে চলে যাবো। এখানটা দিয়ে উঠছি, নেমে চলে যাবো। তো এখন আমরা আলে যে সানসেট পয়েন্টে আছি, মনে হচ্ছে না সানসেট দেখতে পাবো বলে, কারণ চারদিক পুরো এই যে পুরো মেঘে ঢাকা, এই যে, আর ওয়েদার হবে মেবি -এর ওপরেই হবে বা হাইস্ট 1-2 হবে, কারণ হাত পা থাকা যাবে না এখানটা, অসুস্থ হয়ে পড়বো একদম। আর এই যে চারদিকে একদম মেঘে ঢাকা। চল পালিয়ে যাই এরপর, হ্যাঁ চল এখানে থাকা যাবে না, ভালো লাগছে না। তো এখন আমরা নিচেই নেমে যাবো, কারণ সম্ভব নয় আর এখানটায় থাকা। ড্রাইভার দাদাকে বলেছি অলরেডি যে 5 মিনিট ওয়েট করতে। ভাবছিলাম এখানটায় সানসেট দেখে বাকি যে সান্দাকফু আমাদের হোটেল আছে ওই অবধি হেঁটেই যাবো, বাট আর সম্ভব নয় ওটা। নিচে নেমে যাচ্ছি একটু। তো এখন হোটেলই পালাই, কারণ বহুত চিড়ি ওয়েদার, বহুত কথা বলা যাচ্ছে না, একদম জড়িয়ে যাচ্ছে, একদম কথা বলা যাচ্ছে না, অসম্ভব। হাতে কিছু ফিল হচ্ছে না, বুঝতে পারিনি এত ঠান্ডা হবে। তো আলতো গেছিলাম সানসেট দেখার জন্য, বাট মেঘের সঙ্গে সঙ্গে ছিল ঠান্ডা খুব, তো বেকার ওয়েট করে কোনো লাভ ছিল না। তো দেরি না করে সন্ধ্যাবেলা চলে আসি আমাদের হোটেল সানরাইজে, আর তারপর স্ন্যাক্সে খাই এখানটায় চা সঙ্গে পাকোড়া, আর তারপর করে নিই ডিনার, যেখানটা আমি অর্ডার দিয়েছিলাম এখানটায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সঙ্গে তো ভাত সবজি বাগেরা অনেক কিছু আরও ছিলই। আর তোমাদের যদি নাচ গান কিংবা পার্টির কোনো শখ থাকে তো এইখানটা এই সানরাইজ হোটেলের কিন্তু ইভিনিং মিস করো না। হ্যাঁ, সঙ্গে মিস করো না
না ভোরবেলার এই হোটেল থেকে সানরাইজ। এটা অফকোর্স আমিও মিস করিনি। তো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে টুমিয়ে সকালে চলে এসেছিলাম ভোর 5টা নাগাদ এখানটা সানরাইজ দেখার জন্য, কারণ এখান থেকে না এই হোটেলের ছাদ থেকে সব থেকে দেখা যায় বেস্ট সানরাইজ সান্দাকুফ হোটেলের। আর এটা পুরো রেঞ্জটা হচ্ছে যেটা স্লিপিং বুদ্ধা, এটা স্লিপিং বুদ্ধাটা পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ওই দিকে যে ছোট ছোটগুলো আছে, এই যে ছোট এই দুটো হচ্ছে মাকালো। আর তারপর এই দিকটা যদি আমি যাই, এই দেখো এই দিকটা যদি আমি যাই, এটা হচ্ছে এভারেস্ট। এই দুটো যেটা হচ্ছে এই দুটো এভারেস্ট। আর ওই দিকটা ছোটোগুলো যেগুলো হচ্ছে ছোটো পাহাড় যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লোৎসে, মানে লোৎসে এভারেস্টে দুটো। আর এটাই এভারেস্ট হচ্ছে পিক পয়েন্ট, সব থেকে উঁচু পয়েন্ট। লোৎসে এভারেস্ট দুটো থাকলো। আর এই যে এগুলো হচ্ছে মাকালো, এই দুটো হচ্ছে মাকালো। আর এই দিকটা হয়ে যাচ্ছে স্লিপিং বুদ্ধা, মানে এটা হচ্ছে মুখ, এটা পেট, আর ওই দিকটা পাটা এখন মেঘে ঢেকে গেছে। এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা, আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর এখন আমাদের যে হোটেলের ছাদ থেকে আমরা সানরাইজ দেখে নিলাম এখন। আর পুরো কাল রাতেই দেখে নিয়েছিলাম যে পুরো অ্যাকচুয়ালি মানে রাতের আলোর মধ্যেই না মানে একটা দেখা যাচ্ছিল আভা টাইপের। তো তখনই বুঝে গেছিলাম যে আজকে সানরাইজ মানে ভালোভাবে দেখতে পাবো আর কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো দেখতে পাবো। আর ওই যে দেখে নিলাম, যেটা আমি বলে দিলাম অলরেডি, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালো অ্যান্ড এভারেস্টে যেটা পিক পয়েন্ট ওটাও দেখে নিলাম। আর এখন করব ব্রেকফাস্ট হোটেলের থেকে যেটা দেবে ব্রেকফাস্ট করব। আর 9টার মধ্যে আমাদের ড্রাইভার দাদা আসবে বলেছে। তারপর এইখান থেকে সান্দাকফু থেকে চলে যাব হচ্ছে প্রথমে মানভঞ্জন। আর মানভঞ্জনের ড্রাইভার দাদা ড্রপ করে দেবে। আর ওইখান থেকে আমরা করব কিছু ক্যাব, আর তারপর যাব পেলিং। আর এই সান্দাকফুর যে 2 নাইট 3 ডেজের প্ল্যানটা, ফার্স্ট আমরা মানভঞ্জন থেকে নেমেছিলাম প্রথমে টুংলুতে 1 নাইট স্টে করেছিলাম। আর নেক্সট ডে আমরা এসছিলাম হচ্ছে সান্দাকফু, আর ওইখানটা 1 নাইট স্টে করে এখন সান্দাকফু থেকে আমরা যাব মানভঞ্জন। এটা ছিল আমাদের 2 নাইট 3 ডেজের প্ল্যান। তো এখন বাজে 7:30, আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে নিচে। শুনলাম অনেক কিছুই দিয়েছে, যেটা আনলিমিটেড ব্রেকফাস্ট আর অলরেডি 1900-র মধ্যে ইনক্লুডেড আছে। তো নিচে যাই, চলো দিয়ে ব্রেকফাস্ট করি। দেখতে পেয়েছো? হাই বলে দাও। হাই। চা পড়ে যাবে বাবু। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। আর ফার্স্টে যাব মানভঞ্জন। আর মানভঞ্জন থেকে আমাকে যেতে হবে ঘুম, কারণ আমাদের যেটা এরপর ক্যাব করা আছে ওটা আমাদের ঘুম থেকে কিন্তু ধরতে হবে। তারপর আমাদের মানে ক্যাব করা আছে যেটা পুরো ট্রিপের জন্য। তো এখন এই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে মানভঞ্জন, তারপর যাব ঘুম, আর ওইখান থেকে ক্যাব ধরে তারপর যাব পেলিং। সন্ধে হয়ে যাবে পেলিং পৌঁছাতে। দেখি কি অবস্থা, যা অবস্থা এখানটা অলরেডি। আর ওইখানটা অলরেডি হোটেল বুক করা আছে, আমি নিয়েছি আপার পেলিংয়ে। তো গিয়ে ওই হোটেলটাও তোমাদের দেখাচ্ছি। তো আপাতত চলো এই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যাই, পৌঁছই আর দেখে কটায় পৌঁছই। আমরা এখন এসেছি চিত্রে, যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি আসার সময় আমরা যখন মানভঞ্জন থেকে পরশুদিন আসছিলাম তখন এখানটা পুরো মেঘ জমেছিল, তো কিছু দেখতে পাইনি। তো ড্রাইভার দাদা বলছিল যে যখন আসবো তখন দেখিয়ে দেবে। এখন আমরা যেহেতু ব্যাক করছি মানভঞ্জন, তো এখানটায় এসছি। এটা হচ্ছে চিত্রে, মনিস্ট্রিও একটা আছে এখানটায়, তোমাদের দেখাচ্ছি। মনিস্ট্রিটা এখন খোলা আছে, তো দেখে আসি তোমাদের দেখাই না। আচ্ছা, এখানে যেমন মন্দির ভেতর ছবি তোলা নিষেধ, তো দেখাবো না। এই ছিল আমার সান্দাকফুর 2 নাইট and 3 ডেজের প্ল্যান। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।